আমাদের এখানে বাংলাদেশে রাজনীতির ক্ষেত্রে একটা অংশকে ধরেন সেকুলার হিসেবে ধরা হয়, মানে তারা একটা ধর্মনিরপেক্ষ সেকুলার সমাজ চান। এগুলোর ব্যাখ্যা নিয়ে সমস্যা আছে, সেই ব্যাখ্যা আমি এখন পরে যাচ্ছি, কিন্তু সাধারণভাবে তারা এটা একটা চান এবং এটা এদেরকে এভাবে পরিচিত হিসেবে দেখেন। আরেকটা পক্ষ ধর্মীয় রাজনীতি কিংবা একটা ইসলামী শাসনের দিকে যেতে চান কিংবা সমাজকেও সেভাবে দেখতে চান। দুই পক্ষের মধ্যেই কিন্তু আহ দেখা যায় যে একটা বড় আকারের মানে পরস্পরকে নাকচ করার, মানে নাই করে দেওয়ার একটা জায়গা আছে। সেকুলারদের দিক থেকে, যারা সেকুলার চিন্তাধারায় বিশ্বাসী, তারা একে একেবারেই আহ, উগ্রবাদী মৌলবাদী হিসেবে চিহ্নিত করে তাদেরকে এমনকি ওই যে কেউই, মানে অর্থাৎ 71 সালে যারা ভূমিকা নিয়েছেন সেটা তো একটা নিয়েছেন, কিন্তু সাধারণভাবে ধর্মীয় চিন্তা করা মানেই আবার 71 সালের ওই রাজাকার কিংবা ইয়ের সাথে তাকে ট্যাগ করা, তার সাথে মিলিয়ে ফেলা, এইভাবে একটা সাধারণীকরণের একটা প্রবণতা আছে। অন্যদিকে আবার মানে আহ, কি বলে, যে কোনো ভাবেই সেকুলারদের জন্য কিন্তু তাদের একটা তাদেরকে কোনো কোনো পক্ষের সাথে আইডেন্টিফাই করা, আহ, তাদেরকে ভারতপন্থী বলা, তাদেরকে একটা ফ্যাসিস্ট হিসেবে শক্তির সাথে একেবারে পুরোপুরি ট্যাগ করে ফেলা, এই জায়গাটা আছে। মানে আমি বলতে চাইছি যে দুই পক্ষেই কিন্তু দুই দিকে আছে। মানে এখানে যেমন ফ্যাসিস্ট শক্তি সেকুলারদের মধ্যে রয়েছে, আওয়ামী লীগ সেকুলারিজম ব্যবহার করে ফ্যাসিজম করেছে। অন্যদিকে ধর্মীয় রাজনৈতিক শক্তির মধ্যে উগ্রবাদী শক্তি আছে। আহ, কিন্তু এর বাইরেও মানুষ আছে, মানে সেকুলারদের মধ্যেও যারা ফ্যাসিস্ট নন কিন্তু একটা সাধারণভাবে সমাজের মধ্যে উদার একটা জায়গা দেখতে চান, সেইটার মানুষ আছে। ফ্যাসিস্ট না হয়েও তিনি উদার থাকতে পারেন। অন্যদিকে ধার্মিক হয়ে ধর্মীয় রাজনীতির সাথে যুক্ত থেকেও একটা উগ্রবাদী মানে রাষ্ট্র কল্পনা থেকে বেরিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে তারা নিজেদের ধর্মভিত্তিক রাজনীতি করতে চিন্তা করতে পারেন। মানে সাধারণীকরণ করাটা সমস্যাজনক, এবং উভয়ের যে এংজাইটি, মানে এই যে একে অপরকে যে ধরুন এখন যেমন আপনার এংজাইটি, মানে আপনি যে এটা প্রকাশ করলেন, যেটা আপনার না, আপনি হয়তো মানে আপনি হয়তো এখানে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেখানে যে এংজাইটিটা প্রকাশিত হচ্ছে, যে এখানে লালন মেলা করতে দেওয়া হচ্ছে না, এখানে নাটক করতে দেওয়া হচ্ছে না, এখানে সমস্ত লিবারাল আইডিয়া গুলো বোধহয় একটা বড় ধরনের চাপের মধ্যে পড়ে যাচ্ছে, এটা কিন্তু একটা, এই যে উদ্বেগ, এই উদ্বেগ, এই উৎকণ্ঠা, এটা এখন সেকুলারদের মধ্যে আছে। তেমনি একই উদ্বেগ উৎকণ্ঠা আবার ধর্মীয় রাজনীতি অথবা ধার্মিক মানুষদের মধ্যেও আছে। তাদেরকে দেখা মাত্রই, তাদের পোশাক, তাদের চেহারা দেখা মাত্রই তাদেরকে চিহ্নিত করা হয়েছে তারা মৌলবাদী, তারা কোনো জঙ্গি, ইত্যাদি ইত্যাদি। এবং কেবলমাত্র দাড়ি টুপির কারণে কত মানুষ হেনস্থার শিকার হয়েছেন সেটা তো আমরা জানি। হুম। কাজে এই যে উদ্বেগ দুই পক্ষে কিন্তু আছে, এবং মানে সেটাও বাংলাদেশের একটা এই সময় হয়েছে। এখন কি মানে এখন একটা যেটি একটা আপনিও এক বলছিলেন। সময় একজনের উপরে, এখন আপনি বলছেন যে তার পাল্টা হচ্ছে কিনা, হ্যাঁ। পাল্টা হওয়ার কোনো কোনো সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আমি বলছি যে প্রবণতার দিক থেকে সেটা অত্যন্ত মার্জিনাল। এখন পর্যন্ত আমরা দেখছি যে প্রধান ধারা সহিষ্ণুতার ধারার মধ্যে আছে, এবং সেটাই বাংলাদেশের জনগণের মূল আকাঙ্ক্ষা। যেমন ভারত যেভাবে বাংলাদেশকে পোর্ট্রে করার চেষ্টা করছে, যে বাংলাদেশে হিন্দু নারীরা শাখা সিঁদুর করে বেরোতে পারছে না, এটা কি সত্য? সম্পূর্ণ একদমই না। মিথ্যা প্রচারণা। বাংলাদেশে কি হিন্দুদের রাস্তায় লাশ পড়ে থাকছে? এটা কি সত্য? এটা জি, সম্পূর্ণ অনেক মিথ্যা গুজব, অনেক প্রচার। গুজব। সেই ভারতের আলোচনাটা মিডিয়াতে অনেক বড়। আছে। এত গুজব। আমি শেষ করি, এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা এইখানে, যে সাংস্কৃতিক সমস্যা যে আমাদের নাই এটা কোনো বলা যায় না, সাংস্কৃতিক সমস্যা। এবং সাংস্কৃতিক সমস্যা হচ্ছে এই জায়গাটাতেই, যে উগ্র প্রবণতা মানে দুই পক্ষের মধ্যেই কাজ করছে। এবং এই আমাদের দরকার সেটা একটা সহনশীলতার জায়গায় আসা, একে অপরকে মানে মেনে নিয়ে, আমি আমি পার্থক্য সত্ত্বেও আমরা একে অপরকে একই সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারি, সেই রকম জায়গায় যাওয়া। চিন্তা এবং জীবন চর্চার পার্থক্য কিংবা বিশ্বাসের পার্থক্য সত্ত্বেও আমরা একসাথে থাকতে পারি, এটাই গণতান্ত্রিকতার নিশ্চয়ই। ভিত্তি। এবং রাষ্ট্র সেটা আসলে না কি থাকলে ব্যবস্থা নিচ্ছে? আমি সেই প্রশ্নটাই যেতে চাই। যে হ্যাঁ, রাষ্ট্র আসলে কি ব্যবস্থা নিচ্ছে এখানে? মানে এক্স্যাক্টলি, সাধারণের রাষ্ট্র মনে ওই উদ্বুদ্ধ জায়গায় ওই উদ্বেগ তো অবস্থানটা আছেই, নেবে ছিল রাষ্ট্র। আপনি বলছেন। হ্যাঁ, হ্যাঁ, মানে রাষ্ট্র এই জায়গায় এই 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 যে অধিকারটা, এটা সুরক্ষা করবে, যে পার্থক্য সত্ত্বেও বিশ্বাস, রাজনৈতিক বিশ্বাস, জীবন চর্চা, পরিচয়, এই সমস্ত পার্থক্য সত্ত্বেও এখানে
মানুষ সহনশীলতার সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারবে, যার যার অধিকার চর্চা করতে পারবে, রাষ্ট্র এটার গ্যারান্টি দিবে। সেই রকম একটি রাষ্ট্র গঠন করার জন্য আমরা লড়াই করছি, এবং বাংলাদেশের এখন পর্যন্ত প্রধান প্রবণতা সেই রকম একটি রাষ্ট্র গঠনের দিকে। এখানে যে অন্য কোনো ধরনের প্রবণতা নেই সেটা আমি বলছি না, কিন্তু সেইগুলো প্রধান ধারা নয়। কিন্তু বাংলাদেশকে ওইগুলোকেই প্রধান করে প্রচার করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে বাংলাদেশকে একভাবে চিত্রিত করে এই পুরো গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করা যায়। সেটার আমরা স্ট্রংলি আমি অপোজ আমি আমি করছি। সেই শুধু প্রশ্নটি, প্রচার করার জন্য স্কোপ আমাদের দেশে সেই জায়গাগুলো বন্ধ করা হচ্ছে কিনা, যেন প্রচার করার মতো কোনো স্কোপই না থাকে, এমন কোনো ঘটনাগুলোকে এগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, সেই প্রশ্নটাই জায়গাটাই কথা বলছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, যেটি আসলে পরবর্তীতে প্রেসের পক্ষ থেকে জানাচ্ছে, যে বৈঠকে পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে, প্রধান উপদেষ্টা এমনটি বলেছেন। এটি আসলে আপনাদের কাছে কি ব্যাখ্যা, যে পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে? কারণ আমরা যখন দেখলাম জামাতের আমিরকে বলতে যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, তিনি যখন বলছিলেন লালমনিরহাটের পাটগ্রামে যে বিএনপি থানা ঘেরাও বা থানা দখল করে আসামি ছিনিয়ে আনা, এই ধরনের যে ঘটনা ঘটলো সেই প্রসঙ্গে বললেন। তারপরে যে বিষয়টি আলোচনা হলো, পটিয়া থানার বিষয়টি আলোচনা হলো, তারপরে গোপালগঞ্জে সেখানে এনসিপি নেতা মাসুদ হান্নান মাসুদ তিনি বলছিলেন যে একটা জেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না, তারা করবে নির্বাচন। মানে সেটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন। তাহলে আসলে পতিত শক্তি গন্ডগোল লাগাচ্ছে সবসময়, আর কেউ করছে না? আচ্ছা, এখানে কয়েকটা আলোচনা আছে। একটা হলো যে পতিত শক্তি এত শক্তিশালী না যে আমাদের দেশকে পুরোপুরি অস্থিতিশীল করে দিতে পারে, তবে তাদের এতখানিও শক্তি আছে যে একটা বেসিক অস্থিতিশীলতা বিরাজমান রাখতে পারে। এটা আছে, মানে এনাফ ম্যান পাওয়ার আছে, এনাফ টাকা পয়সা। যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি, এবং এটা এগেন আমার কোনো ইনভেস্টিগেশন না, আমি গোপালগঞ্জ থেকে আমার পার্টির লোকজন কাছ থেকে যা শুনেছি এবং গণমাধ্যমে যা শুনেছি এগুলো প্লাস করে আর কি আমি আপনাকে বলি গোপালগঞ্জের ঘটনা আমি কি চিত্রটা পেয়েছি। এগেন আমি গণমাধ্যমের থেকে মোস্টলি প্লাস আমার গোপালগঞ্জের লোকজনের কাছ থেকে কিছু, আমি যে চিত্রটা পেয়েছি হলো যে গোপালগঞ্জে একটা বেসিক একটা উত্তেজনা বিরাজমান ছিল, কারণ কিছু ইউটিউবার বা কিছু লোকজন হয়তো বলেছে যে 32 নম্বরের মতো শেখ মুজিবের মাজার ঘুরিয়ে দেওয়া হবে এনসিপি যখন যাবে। এটা একটা প্রচারণা ইন্টারনেটে শুরু হয়েছিল, এটা এনসিপির কেউ বলে নাই, কিন্তু নাম করা কিছু ইউটিউবার বলেছে। সো এইটাকে কার্নেল হিসেবে ধরে, মানে এটাকে বীজ হিসেবে ধরে পতিত শক্তির কিছু লোকজন ওখানে ভালোভাবে এটা ফলো করে ছড়িয়েছে। আচ্ছা, এখন আমি আপনাকে এটাই বলছি যে তারা তো নতুন বানায় না, এটা তো বীজটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, মানে পতিত শক্তির লোকজনের হাতে বীজটা ধরিয়ে দেওয়া হয়েছে উইথ দ্য ল্যাক অফ মিনিমাম কমন সেন্স, যে প্রত্যেকটা জায়গায় ওই এলাকার জনগণের কিছু দুর্বলতা আছে, তাদের ইমোশনাল কিছু অ্যাটাচমেন্ট আছে। আপনি এগেন হয়তো পুরো বাংলাদেশে অনেক জায়গায় শেখ মুজিবের জন্য দুর্বলতা আছে, কিন্তু গোপালগঞ্জে সেটা বাকি সব জায়গায় যা আছে তার থেকে মিনিমাম 100 গুণ বেশি। এটা সিম্পল কমন সেন্স আপনার ধরে নিতে হবে। সো এলাকাবাসীর যে দুর্বলতা, আপনি সেটাকে কেন আঘাত করবেন ওখানে যে? আচ্ছা, এখন এটা এনসিপির কেউ বলেনি, আমি মেনেই নিচ্ছি, কিন্তু এনসিপি একটা যদি দায়িত্বশীল রাজনৈতিক দল হয় তাহলে তাদের উপরে কি বর্তায় না যে তারা এটা ক্ল্যারিফিকেশন দিবে আগে থেকে যে এরকম কোনো কিছু আমরা করতে আসছি না, আমরা জাস্ট আপনাদের সাথে মোলাকাত করতে আসছি? এরকম করার কথা ছিল না তাদের? এরকম কোনো ক্ল্যারিফিকেশন আমি কোথাও দেখিনি অ্যাটলিস্ট, এবং আমি কোত্থেকে শুনি নাই যে এরকম কোনো ক্ল্যারিফিকেশন এনসিপি দিয়েছে। আচ্ছা, এনসিপি যাওয়ার পর তারা শেখ মুজিব বা মুজিববাদ এগুলো নিয়ে স্টেজে অনেক নেগেটিভ বড় বড় ভাষণ দিয়েছে। এই ভাষণগুলোতে এলাকাবাসী আরো উত্তেজিত হয়েছে, কারণ বড় বড় মাইকে ওরা মানুষ থাকে 1000, মাইকও দেয় 1000, সো অনেক দূর দূর এলাকা পর্যন্ত শোনা যাচ্ছে। সো তখন হচ্ছে জনগণ উত্তেজিত, জনগণের ভিতরে উত্তেজনা অলরেডি বিরাজমান। এই উত্তেজনাটা ব্যবহার করে 30-40 জন বা 50-60 জন, এগেন আওয়ামী লীগের 50-60 জন হার্ডকোর কর্মী গোপালগঞ্জে থাকবে না, এটা তো বিশ্বাসযোগ্য না। সো এই হার্ডকোর কিছু কর্মী তারা এসে মারামারিটা শুরু করে, এবং যতদূর আমি শুনতে পেরেছি, কারণ পরিচিত চেহারা, কারণ আমার রাজনৈতিক লোকজনের তো পরিচিত চেহারা আছে, ও হলো গোপালগঞ্জ যুবলীগের প্রেসিডেন্ট বা উপজেলা যুবলীগের প্রেসিডেন্ট বা সোয়ান সোফো, তো এরকম পরিচিত কিছু চেহারা প্রথম একটা ধাপ মারামারির পর উধাও হয়ে যায়। কিন্তু এই মারামারির সাথে এই উত্তেজনায় পাবলিক অলরেডি উত্তেজিত ছিল, পাবলিক এসে তারপর আক্রমণ শুরু করে। সো এই যে আওয়ামী দোষর, এরা কিন্তু প্রথম একটা রাউন্ড অ্যাটাক করে চলে গেছে, এগেন যতদূর আমি জানতে পেরেছি এরা চলে গেছে। তারপর এসছে পাবলিক তো ক্ষিপ্ত, এবং পাবলিক যে খেপানো হয়েছে এটাতে আপনাদের কোনো দোষ নাই, এটা তো বিশ্বাসযোগ্য না।
আপনারা জানেন আপনাদের পরিচিত ইউটিউবাররা বলছে মুজিবের মাজার ঘুরিয়ে দেবে, আপনারা এটা নিয়ে কোনো ব্যাখ্যা দেন নাই। আপনারা ওখানে যে স্টেজে মুজিবের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন, হাসিনা আর ফ্যাসিবাদ রাখেন বা ওই এলাকা হাসিনার জন্য সেন্সিটিভ থাকে, এটা নিয়ে কম কথা বলেন। আপনারা বলেন আপনারা নতুন কি করবেন ওই এলাকাবাসীর জন্য, এটা বলেন না, আপনারা এটা করেছেন। এলাকাবাসী উত্তেজিত হয়ে যখন আক্রমণ শুরু করেছে তখন আপনাদের প্রোটেক্ট করার জন্য নিরীহ এলাকাবাসী, এটা আওয়ামী দোসর না, নিরীহ এলাকাবাসী, এবং এটা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উপায় নাই ভাই, প্রোটেকশনের জন্য ওদের একটা এক্সট্রিম মেজারে যেতে হবে। সো আইন শৃঙ্খলা মানে আইন প্রতিরক্ষা যারা করছিলেন তারা তখন বাধ্য হন গুলি ছুটতে, এবং অ্যাটলিস্ট 4 জন বাংলাদেশের নাগরিকের প্রাণহানি ঘটে। এই প্রাণহানির জন্য আজকে না হলে কালকে কাউকে না কাউকে ভাই জবাব দিতে হবে। হাসিনার আমলে প্রাণহানির সময় যেমন আপনাদের সাথে এরকম অনলাইন টকশোতে আমি বলেছি যে হাসিনা যাকে গুম করেছে, যা করেছে, একটা একটা সময় সেটা জবাব হাসিনাকে দিতে হবে। তখন যেমন বলেছি, তার কয়েক বছর পর আজকেও আমি আপনাকে বলছি যে একটা না একটা সময় এই যে আমার গোপালগঞ্জের মিনিমাম 4 জন ভাই বোনের প্রাণহানি হলো, এটা জবাব পাওয়া গেছে। মানে অফিসিয়াল রিপোর্ট 4 জন, আওয়ামী লীগ ক্লেম করেছে 12 জন। আমি জানি না, আমি আপাতত অফিসিয়াল রিপোর্টেই থাকছি, 4 জন। সো এগেন যদি একজনও হতো ভাই, যদি একজনও হতো, সেটার জন্য জবাব দিতে হবে। আমাদের দেশে আইন আছে কিন্তু উস্কানির বিরুদ্ধে আইন। তাহলে আমি যে প্রশ্নটা করলাম উস্কানির সেটা তো আছেই, মানে সেই প্রশ্ন মার্চ টু গোপালগঞ্জ, অন্য জায়গায় পদযাত্রা, এটা বহুত আলোচনা হয়েছে, আজকে নতুন না। এটি কেন করছে মুজিববাদ মুর্দাবাদ, এবং আমার মাথায় এই প্রশ্নটা আসে, আপনারা কখনো আপনাদের কলিগদেরকে জিজ্ঞাসা করেছেন কিনা, মানে এনসিপি নেতাদের কাছে, যে মুজিববাদ মুর্দাবাদ বিষয়টা তারা পেলো কোথা থেকে বা আনলো কোথা থেকে? তারা তো সবাই মানে এই কদিন আগেও ছাত্রলীগ করতেন তারা, তখন তো মুজিব তখনও ছিলেন, মুজিববাদটা তখনও ছিল, হঠাৎ করে তো আর 24শে জুলাই মানে অভ্যুত্থানের পরে এটা আসে নাই। তারা আসলে হঠাৎ করে মুজিববাদ মুর্দাবাদ কথাটা কোথা থেকে আনছেন, এই প্রশ্নটা কি কখনো আসে কিনা? এবং তারা শেখ মুজিবুর রহমানের মানে বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু বলতে বলতে মুখ থেকে ফেনা তুলে ফেলতেন, পত্রিকায় লিখতেন, এরকম শীর্ষ নেতারা যারা গিয়ে মুজিববাদ মুর্দাবাদ বলছেন। তো এই একটা কথা বলি, শেখ মুজিবের কথা ভুলে যান, শেখ মুজিবকে নিয়ে আমরা বেশি আলোচনা না। না না আমি শেখ মুজিবকে নিয়ে আলোচনা করছি, আমি মুজিববাদ নিয়ে আলোচনা করছি না, আমি বলছি তাদের অবস্থানের এই পরিবর্তন কেন ঘটলো। আমি আপনার সাথে অ্যাড করছি শারমিন, আমি আপনার সাথে অ্যাড করছি। আজকে যারা এই কথাগুলো বলছেন, এনসিপির বড় বড় নেতারা যারা, এগেন এরা তরুণ, এরা বাচ্চা, বাট এনিওয়ে এরাই জুলাই মাসেও এরা বলছিল মাদার অফ হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি আমাদেরকে এটা দেন। মুজিববাদ সব বাদ দেন, শেখ হাসিনা মানে যাকে আসলে আমরা স্বৈরাচারী বলে, ফ্যাসিস্ট বলে, যার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, যাকে পতন ঘটেছে এই জুলাই মাসে, যেই মাসে আমরাও মানে তার আগে থেকে আমরা বলে আসছি হাসিনা স্বৈরাচার, আমরা এটার জন্য অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু জুলাই মাসেও এই গ্রুপটা, এই তরুণরা বলছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি মাদার অফ হিউম্যানিটি, আপনার কাছে আমরা চাই আপনি আমাদেরকে নিরাশ করেন না, আপনি এই কোটাটা বাতিল করেন। কথাটা এইরকম ছিল, কিন্তু এমন না যে আমরা আমাদের দাবি চাই কিসের প্রধানমন্ত্রী, না, এটা পরে আসছে। এটা কবে পরে আসছে? এটা আবু সাইদের হত্যাকাণ্ডের পরে 17-16 তারিখে এই ঘটনাটা ঘটলো, 17 তারিখ থেকে। এবং এইটাও এই যে আজকে এনসিপি যারা নেতা তাদের মুখ দিয়ে আসে নাই, যেই তরুণরা রাস্তাঘাটে জান দেওয়ার জন্য নেমে গেছিল, যাদের ভিতরে বিশাল অঙ্কের নারী ছিল, যারা কেউ এনসিপির কোন নেতৃত্বের চেহারা দেখে নাই, হ্যাঁ, এরা সবাই তখন কিসের প্রধানমন্ত্রী, কিসের সরকার, আমরা সোয়েন্সো চাই, এরা তখন নেমেছে। হ্যাঁ, সো কে কি আমরা খুব ভালো করে জানি, এই দেশের ইতিহাসও সুন্দর করে রচনা হবে। আজকে প্রেস উইং কি লিখছে আর কি বলছে, এইটা দিয়ে আগামীর ইতিহাস রচনা হবে না ভাই। আগামীর ইতিহাস কি রচনা হবে সেখানে আমাদেরও অবদান থাকবে। সো সত্যি ইতিহাস, হাসিনা যেমন ইতিহাস বিকৃত করেছে গত 12 মাসে, এই তার আগের 2 মাসের ইতিহাস বিকৃত হয় নাই তা না, কিন্তু কে মাস্টার মাইন্ড, কে কি করেছে, ইতিহাস আসলে বিকৃত হতেই থাকবে। সঠিক ইতিহাস যে কবে আসবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। ইতিহাস এক এক রকম, কিন্তু এটি আমরা মানে এই ইতিহাসটা একদম চোখের সামনে, ধরেন 71-এর ইতিহাস তখন আমাদের জন্ম হয় নাই, বা একটা প্রজন্মের ব্যবধান আছে, হয়তো অনেক কিছু দেখা না শোনা না, জাস্ট পড়ে আমরা বুঝি যে কি হয়েছিল না হয়েছিল। কিন্তু এটি তো আসলে কদিন আগেই দেখলাম বঙ্গবন্ধু বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এইরকম স্লোগান দিয়ে তো আন্দোলন হয়েছে। তারপরে এখন হঠাৎ করে মুজিববাদ মুর্দাবাদ, এটাও একটা জনগণের সাথে বা আন্দোলনকারীদের সাথে একটা প্রতারণা হচ্ছে কিনা? কারণ নিশ্চয়ই না, এটা না, আমি জাস্ট বলছি মানে আপনি যদি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হতে চান, তাহলে আপনার দায়িত্বটা কার প্রতি? জনগণের প্রতি।
ঠিক না? হুম। সো আপনি এমন কিছু একটা করলেন যেটাতে একটা রায়ট তৈরি হলো, 4 জনের প্রাণহানি হলো। তাহলে আপনি কি দায়িত্বশীলতা দেখালেন? হুম। আর দায়িত্বশীলতা তো বাদ দেন, প্রাণহানি লেভেলে যখন চলে যায় তখন এটা ক্রিমিনাল অফেন্স। সো তখন এটার জন্য আপনার দায়ভার নিতে হবে, এবং শুধু রেগুলার জি। দায়ভার না, তাহলে আমার লিগ্যাল প্রশ্নটা দায়ভার। যেখানে ছিল ববি হাতে, যে আপনি যে প্রসঙ্গটা বলছেন, তাহলে আমার প্রশ্নটা ছিল যে বৈঠকে যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে। একটু এটা বুঝতে চাই যে পতিত শক্তি তাহলে কিভাবে গন্ডগোলটা লাগাচ্ছে? না, এটাই আমি আপনাকে বলতে চেষ্টা করছিলাম বা বলছিলাম, যে পতিত শক্তি গন্ডগোল চেষ্টা করবে, এবং তাদের ছোটখাটো কিছু গন্ডগোল চেষ্টা মানে তৈরি করার মতো ক্ষমতাও আছে, কিন্তু বড়ভাবে নির্বাচন গন্ডগোল করে দেবে এরকম করার ক্ষমতা তাদের আসলে নাই। একজন অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন, প্রবাসে থাকেন তিনি, তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন একটি ভিডিওতে যে আপনি বিএনপির ভেতরের সব তথ্য ভারতে পাচার করছেন, আপনার সাথে এখনও শেখ হাসিনার যোগাযোগ হয় এবং আপনার বিষয়ে বিএনপিকে সাবধান করে দিচ্ছেন। এর সত্যতা কতটা, বা এই অভিযোগ সম্পর্কে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, ইলিয়াস হোসেন সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ নাই। উনি আমার রাজনীতি সম্পর্কে কতটুকু জানেন সেটাও আমি জানি না। তবে ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বা উনি বাংলাদেশের জন্য যে কাজ করেন সেইটার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে এই কথাগুলোর কোনো সত্যতা একেবারেই নেই। আমি আসলে কখনো এই প্রথমবার আপনি জিজ্ঞেস করলেন দেখে আমি বলছি পাবলিকলি, কারণ পাবলিকলি আমি এই ব্যাপারে কোনো কমেন্টও কখনো করি নাই। কারণ এই ব্যাপারে মানে জিরো সত্যতা আছে আর কি। সো বেসিক্যালি আমার বাবা একজন মুক্তিযুদ্ধের সংগঠক। আমি আমার বাবা সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, দেশের জন্য কথা বলেছেন, দেশের জন্য কাজ করেছেন। ওনার বেশিরভাগ টাইমটাই উনি জেলে কাটিয়েছেন। তো ওনার সন্তান হিসেবে আমি দলের জন্য কাজ করছি, আহ দেশের জন্য কাজ করার চেষ্টা করছি, আমার এলাকার মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। হ্যাঁ, যেহেতু আমি আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য বিএনপির, আমি সব আহ, দেশের প্রতিনিধিদের সাথেই আমার যোগাযোগ হয়, সেটা 100% বিএনপির পক্ষ থেকে, বিএনপি প্রতিনিধি হিসেবে, এর বাইরে কিছুই না। শেখ হাসিনার সাথে আমার কখনো, যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে, যখন এতদিন 15 বছর ছিল, তখনও আমার সাথে শেখ হাসিনার কোনো যোগাযোগ ছিল না, এখনো যোগাযোগ থাকার কোনো প্রশ্নই উঠে না। আমি খুবই সততার সাথে কাজ করি। আমি পলিটিক্স হয়তো অত ভালো বুঝি না, কিন্তু সততার সাথে কাজ করার চেষ্টা করি। এবং এই নিউজের কোনো ভিত্তি নাই। কেন আমার এমন অভিযোগ করলেন সব সেই বিষয়ে আপনার কোনো ধারণা আছে? আমি বলতে পারবো না। আমি মনে আচ্ছা। করি হয়তো ওনাকে কেউ কোনো ভুল তথ্য দিয়েছেন অন্য কোনো কোয়ার্টার থেকে, বা এটা আমি বলতে পারবো না সেটা উনি কেন বলেছেন। আমি আসলে এটা কোয়েরি করারও কোনো প্রয়োজন বোধ করিনি, কারণ এটার কোনো সত্যতা নাই। আচ্ছা। এবং আমি যারা দলে আমাকে দু একজন চেনে বা যাদের সাথে আমি কাজ করি, তারা ভালো মতোই জানেন যে আমি খুবই, যতটুকু আমাকে কাজ, আমার যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমি 100% করার চেষ্টা করি। এবং তার বাইরে গিয়েও আমি অনেক মানে অনেকের জন্য কাজ করি, যেটা একেবারেই আমার নিজস্ব বিবেক থেকে আমি করি। সুতরাং আহ, এই খবরের কোনো সত্যতা নাই। সব দেশের সাথেই আমাদের যোগাযোগ হয়, আছে, আমার যোগাযোগ আছে। এবং এটা 100% পিওরলি বিএনপির পক্ষ থেকে আমার যতটুকু দায়িত্ব, সেই একদম দায়িত্বটাই স্পষ্ট আমি পালন সমাবেত। করি। তার মানে এই আন্তর্জাতিক সম্পর্কের বিষয় বা আপনার যে যোগাযোগের বিষয়, সেটি নিয়ে একটু পরে আসি। তার আগে যেটি নিয়ে এখন সবচেয়ে আলোচিত জায়গা, যে বেগম খালেদা জিয়া 18 বার আবেদন করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় তার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসা পাঠানোর জন্য, কিন্তু সেটি আবেদনে সাড়া দেয়নি বা তাকে পাঠানো যায়নি। এখন এসে তিনি মহাসমরে দেশের বাইরে গেলেন, সেখানে তার পুত্র তারেক রহমানও আছেন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন বিএনপির তিনি আছেন। এবং যে বাস্তবতা যেটি দেখা যাচ্ছে, 5ই আগস্টের পর শেখ হাসিনা সরকার উৎখাতের পর শেখ পরিবারেরও কেউ নেই, শেখ পরিবারের কেউ নেই, জিয়া পরিবারের কেউ নেই। বাংলাদেশের রাজনীতির ইতিহাস ঘাটলে এই দুই পরিবার খুব গুরুত্বপূর্ণ সবসময় ভূমিকা পালন করেন। এবং ক্ষমতায় আছেন ডক্টর ইউনূস, যাকে আসলে সেই 11 সময় এই -2তে কলকাঠি নাড়ার পেছনে একজন কুশীলব হিসেবে অনেকেই অভিযোগ করেন। এবং আমরা আসলে এখন না, 5ই আগস্টের পরে এই অন্তর্বর্তী সরকার গঠন হবার পরে বিভিন্ন সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে শুনেছি, -2, 1-11 কথা মনে পড়ে, বা বিরাজনীতিকরণ। একটা প্লট মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন শঙ্কা করছিলেন, সেরকম একটা প্লট কি তৈরি হচ্ছে?
না, একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র বা জাতীয় আভ্যন্তরীণ ষড়যন্ত্র তো সবসময় আছে জিয়া পরিবারকে মাইনাস করার হুম। জন্য, সেটা তো আছেই। কিন্তু আপনি অনেকগুলো প্রশ্নের অবতারণা করেছেন, আমি একটা একটা করে যদি বলি। আহ দেখুন, কিছুদিন আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের একটি সাক্ষাৎকার আমি দেখেছি। সেই সাক্ষাৎকারে উনি পরিষ্কার করেছেন যে উনি ওনার উনি এই মুহূর্তে কেন এই দায়িত্বটা নিয়েছেন, এবং 1-11 সময় উনি উনি ওনাকে অনেকে বলেছিল যে কেন আপনি আসছেন না, একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল তখনও উনি ওনার ওই ব্যাখ্যাটা উনি দিয়েছেন। আমি এটাকে এত মানে কনস্পিরেসি থিওরি হিসেবে দেখতে চাই না। আমি আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে আহ, দেখেন, জুলাই অগস্টের অভ্যুত্থানের পরে বা এই আন্দোলনের পরে এবং এই 15 বছরে শেখ পরিবার আর জিয়া পরিবারকে মিলিয়ে ফেললে কিন্তু চলবে না। শেখ পরিবারের যত লোক এমপি মন্ত্রী ছিল, যত ভাবে তারা দেশকে লুটে পুটে খেয়েছে, এটা এটার সাথে জিয়া পরিবারকে তুলনা করলে এটা অত্যন্ত মানে আনফেয়ার হবে। তো সুতরাং শেখ পরিবার এখন যে নাই, সেটা তাদের নিজেদের দোষেই নাই। জিয়া পরিবারকে বিলীন করার চেষ্টা হয়েছে বারবার, আওয়ামী লীগই করেছে বা কোনো বিভিন্ন মহল থেকে হয়েছে, কিন্তু সে জিয়া পরিবারকে কিন্তু কখনো বাংলাদেশের মাটি থেকে বা মানুষের মন থেকে বিলীন করা যায়নি। আপনি দেখেন, আহ, আহ, বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় এতদিন জেলে ছিল, ওনার জামিন দেওয়া হয়নি। ওনাকে ওনার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বারবার রিকোয়েস্ট করা হয়েছে, সেটা অনুমতি দেওয়া হয়নি। তারপরেও কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে প্রত্যেকের একটি শ্রদ্ধার জায়গা আছে, একটি ভালোবাসার জায়গা আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি দেশের বাইরে এতদিন ধরে আছেন, তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা হয়েছে, তাকে কনভিক্ট করা হয়েছে মিথ্যা মামলায়। উনি দেশের বাইরে থেকে 15 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি দল উনি পরিচালনা করছেন অত্যন্ত সফলভাবে, একটি আন্দোলন পরিচালনা করে যাচ্ছেন অত্যন্ত সফলভাবে, দেশের জন্য কাজ করছেন সফলভাবে। ওনার ওনার যিনি ওনাকে ওনার বক্তব্য আপনার মিডিয়াতে আসতে দেওয়া হয় নাই এতদিন। কোনোভাবেই ওনাকে সব রকম ভাবে ওনাকে হেনস্থা করা হয়েছে, তারপরেও কিন্তু মানুষ কিন্তু ওনার কথা মনে রেখেছে, ওনাকে ভালোবেসেছে এবং ভালোবেসে যাচ্ছে। শেখ পরিবারের পার্থক্য হচ্ছে, শেখ পরিবার সবকিছু লুটে পুটে খেতে চেয়েছে। সেটা আপনি 1975 পূর্ববর্তী সময় যদি দেখেন, 1971-এর পর থেকে তখনও সেই নজির আছে। আবার এই গত 15 বছরে সেই নজিরটা আরো শক্তভাবে আছে। তাহলে কি সেই সময় মানে শেখ মুজিবুর রহমানের সাথেই রাজনীতি করেছেন আপনার বাবা ওবায়দুর রহমান, তিনি আর কি যতদিন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ করেছেন এবং তার জীবদ্দশায় আর কি আমার জানা মতে আপনার বাবা জনাব ওবায়দুর রহমান তিনি আওয়ামী লীগেই ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন, সাধারণ সম্পাদকও সম্ভবত ছিলেন, একটা সময় অনেকগুলো দায়িত্ব পালন করেছেন, একটা সময় ছাত্রলীগের সভাপতিও ছিলেন। তারও কি রাজনীতিতে ভুল ছিল? তখন তো বিএনপির জন্ম হয় নাই, হ্যাঁ, তখন কিন্তু যদি আওয়ামী লীগ ছাড়া, তখন আমি আপনাকে বলি, রাজনীতি তখন আওয়ামী লীগের অনেক সিদ্ধান্তের সাথে উনি একমত ছিলেন না। সেই কারণে কিন্তু উনি আওয়ামী লীগ ছেড়েছিলেন। বাকশাল নিয়ে বিভিন্ন সময় কিন্তু আওয়ামী লীগের নেতাদের সাথে, তৎকালীন শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে ওনার ওনার মতপার্থক্য হয়েছে। এবং যেহেতু উনি গণতন্ত্রে বিশ্বাস করতেন, উনি ছাত্র রাজনীতি করতেন, উনি যেহেতু বাম রাজনীতি করতেন না, খুব স্বাভাবিকভাবে উনি ছাত্রলীগের নেতা ছিলেন। কারণ তখন তো এই মানে বাম ঘরানার রাজনীতি মানে শক্তিশালী ছিল এবং ছাত্রলীগ শক্তিশালী ছিল। সেই প্রেক্ষাপটে উনি যখন মনে করেছেন যে আওয়ামী লীগে আর থাকা সম্ভব না, তখন কিন্তু উনি আওয়ামী লীগ থেকে ছেড়ে চলে শেখ এসেছেন। মুজিবুর রহমানের কারণ জীবদ্দশায় না আর কি, মানে শেখ পরিবার যখন ক্ষমতায় ছিলেন সেই জীবদ্দশায় না। শেখ পরিবার, দেখেন, ইতিহাস ঘাঁটতে গেলে অনেক কিছু চলে আসে। শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায়ও শেখ পরিবারের বহু ফ্যামিলি মেম্বারের সাথে আমার বাবার মতপার্থক্য হয়েছিল, এবং সেই কারণেই কিন্তু আমার বাবা শেখ মুজিবুর রহমান বেঁচে থাকা অবস্থায় উনি আহ আহ, ওনাদের বিভিন্ন পলিসির বিরুদ্ধে উনি কথা বলেছেন। ওনারা যখন বাকশাল গঠন করার প্রক্রিয়া করছিলেন, তখন কিন্তু উনি তার বিরুদ্ধে কথা বলেছেন। সবার নামটা দিয়ে দিয়েছে বাকশালে, কিন্তু উনি কখনোই কিন্তু বাকশালের সাপোর্ট করে নাই। আজ যখন উনি দেখেছেন যে একটা সুযোগ এসেছে, কারণ উনি গণতন্ত্রে সবসময় বিশ্বাস করেছেন, যখন একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে মুক্তিযুদ্ধকালীন পরবর্তী সময়ে তৎকালীন শেখ মুজিবুর রহমান সাহেব দেশ পরিচালনা করছিলেন এবং দল পরিচালনা
করছিলেন, সেই স্বৈরাচারী মনোভাবটা আমার বাবা কখনো একসেপ্ট করে নাই। সেই জন্যই কিন্তু ওনার সাথে সবার মত পার্থক্য হয়েছিল এবং উনি ওখান থেকে বেরিয়ে এসেছেন। যখন দেখেছেন যে একটি গণতান্ত্রিক ধারা আবার বাংলাদেশে চালু হচ্ছে শহীদ শেখ রাষ্ট্রপতি মুজিবুর জিয়াউর রহমান রহমানকে সাহেবের হত্যার পরে, নেতৃত্বে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে তিনি সরে আসছেন, মানে হ্যাঁ, ক্ষমতা অবশ্যই হস্তান্তর মন্ত্রিসভায় 1975 তো তারপরে। জি। 1975 তো অবশ্যই একটা কালো অধ্যায়, এটা তো কেউ সাপোর্ট করছে না, কিন্তু আমি বলছি যে আমার বাবার এই কারণে আমার বাবা আওয়ামী লীগ থেকে চলে এসেছিল দেখে কিন্তু আমার বাবার বিরুদ্ধে 4 নেতা হত্যার মামলা হয়েছিল, শেখ হাসিনা দিয়েছিল 96 সালে, 1996 যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল। আমার বাবার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ বহুত প্রতিহিংসামূলক কর্মকাণ্ড করেছে, যেহেতু আমার আব্বা তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমান সাহেবের অনেক অনেক সিদ্ধান্ত উনি মেনে নেয় নাই, সেই কারণে। তো এইটা তো বাস্তবতা, ইতিহাস ঘাটলে অনেকেই ইতিহাস নিজেদের মতো বলতে চায়। হ্যাঁ, এটাই ওনার খুবই আসলে মৃত্যুর পরেই দুঃখজনক এসছে, বিষয়, কারণ মানে তখন ইতিহাসটা সম্পর্কে আমরা কখনোই স্পষ্ট আপনি একটা ধারণা। আপনি জানি না। দায়িত্বশীল জায়গায় বসে থেকে যখন আমরা কোনো কথা বলি, যদি অনেক বেশি ক্যাজুয়ালি বলে ফেলি, অনেক সময় ক্যাজুয়ালিটি হয়ে যেতে পারে। হ্যাঁ, প্রফেসর ইউনূসের দেওয়া সাক্ষাৎকারের একটি বক্তব্য আওয়ামী লীগকে নিয়ে, যে আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ দল নয়, তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, তারা বৈধ দল, যে কোনো সময় তাদের কার্যকর আবার শুরু হতে পারে, সেটি একটা সম্ভাবনা। এই বিষয়টিকে আমি দেখলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ, তিনি বলছেন যে এটি একটি প্রশ্ন তৈরি করেছে। তিনি বলেছেন কোন একটা পার্সপেক্টিভে কথাটা বলেছেন যে হ্যাঁ, যদি স্থগিত করা হয়ে গেছে, এটা তো একবার নিষিদ্ধ করা হয়নি, যে কোনো সময় নিয়ে আসা হতে পারে। তো বিষয়টা হচ্ছে কি, যে উনি অনেকটা ক্যাজুয়ালি কথাগুলো বলেন, কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি যে একটি দায়িত্বশীল জায়গায় বসে থেকে যখন আমরা কোনো কথা বলি, যদি অনেক বেশি ক্যাজুয়ালি বলে ফেলি, অনেক সময় ক্যাজুয়ালিটি হয়ে যেতে পারে। হ্যাঁ, তো ওনার মুখ দিয়ে বের হয় একটি কথার কিন্তু অনেক ধরনের ইম্প্যাক্ট পড়বে, এটাই স্বাভাবিক। যেহেতু তিনি এখন বাংলাদেশের একেবারেই প্রধান আছেন, মাথা হয়ে বসে আছেন, তো কথাবার্তাগুলো ক্যাজুয়ালি বলা আমার মনে হয় যে একটু চিন্তা ভাবনা করে বলা উচিত। বাট উনি যেটা বলেছেন সেটার অনেক ধরনের ইন্টারপ্রিটেশন এর মধ্যে চলে এসছে, সেখান থেকে আমরা ধরে নিচ্ছি যে হয়তো উনি এটা বলার জন্য বলেছেন কথাটা। এবং আসিফ নজরুল সাহেবের যে কথাটা আমি শুনলাম, যে উনি বলেছেন যে না, সে ধরনের কোনো সম্ভাবনাই নেই যে আবার আওয়ামী লীগের এখান থেকে তাদেরকে তাদের নিষেধাজ্ঞা যেটা আছে সেটাকে উইথড্র করা হবে, এই ধরনের কোনো সম্ভাবনা নেই। এবং আমি বাস্তবিকভাবে যেটা মনে করি যে আসলে বাংলাদেশের জনগণ তো এটা হতে দেবে না। হ্যাঁ, তবে যেই প্রসেসে বা যে মেকানিজমের মাধ্যমে আওয়ামী লীগের এই যে কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো, এটার আমি আসলে খুব বেশি পক্ষে না। এই কারণে যে আওয়ামী লীগের মতো একটা টাইরান ফোর্সকে শুধুমাত্র একটা ইন্টারিম অর্ডারের, মানে কোর্টের ইন্টারিম অর্ডার দিয়ে আমরা সামটাইমস যে একটা স্থগিতাদেশ দেয়া হলো যে তাদের কিছু কিছু কার্যক্রম বন্ধ থাকবে, এটা করে আসলে তাদেরকে কতটুকু আমরা ইম্প্যাক্ট ফেলতে পারলাম বাংলাদেশের জন্য? কারণ তারা যে রেজিমটা ক্রিয়েট করেছিল, এই রেজিমের জন্য একটি ইন্টারিম স্থগিতাদেশ কিন্তু খুব যথাযোগ্য প্রক্রিয়া বলে আমি মনে করছি তাহলে না। প্রক্রিয়াটা কি তাদেরকে দরকার ছিল? অ্যাপ্রোপ্রিয়েট প্রক্রিয়াটা হচ্ছে যে তাদের ব্যক্তি হিসেবে, ব্যক্তির অপরাধ হিসেবে, অপরাধী হিসেবে, সংগঠন হিসেবে, সংগঠনের অপরাধ হিসেবে তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে যেই বিচারে যেই শাস্তি, সেটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে হবে। এবং এটা যদি করা না যায়, এটা আমাদের দেশের জন্য অনেক ব্যাড একটা এক্সাম্পল হয়ে থাকবে যে এত কিছু করেও পার পাওয়া যায়। এবং এটা কিন্তু ইতিহাস কিন্তু কখনো আমাদেরকে ক্ষমা করবে না যদি আমরা সত্যিকার অর্থে শুধুমাত্র এই ইন্টারিম একটা স্থগিতাদেশ দিয়ে আওয়ামী লীগকে আপাতত একটু স্থিতাবস্থায় পাঠিয়ে দেই। জি, সো এটাকে এখন আপনি কিন্তু মনে আপনি করছেন দেখছেন যথাযথ যে হয় না? এরকম আমি তো একটু এই প্রশ্ন নাই, প্রশ্নটাও বিভিন্ন নামে যুক্ত করে বিভিন্ন দিই। জায়গায় যাচ্ছে, আমরা অনেক সময় জি, এই প্রশ্নটা একটু যুক্ত করে দেই যে আপনি বলছেন যে বিচারের মাধ্যমে, ব্যক্তির অপরাধ, সংগঠনের অপরাধ, সব এটি একটা বিচারের মাধ্যমে, কিন্তু বিচারের আগে, মানে শাস্তি হবার আগে বা দায়ী ঘোষণা করবার আগের পরিস্থিতিটা কি হবে? মানে আপনার বিশ্লেষণটা যদি আরেকটু শুনতে চাই, দায়ী ঘোষণা করবার আগে তাদের কি রাজনীতি করতে পারা উচিত নাকি না, এটা আপনার কি মনে হয়? না, আপনি যতক্ষণ পর্যন্ত আহ একজন মানুষের বা একটি সংগঠনের অপরাধটা প্রমাণিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো আপনি যে কোনো কিছু করতে গেলে যদি আপনি আগে থেকেই কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে সেই ফ্যাসিজমের সাথে কিন্তু কোনো পার্থক্য থাকলো না। একজন আসামিরও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকারটা আছে, এবং এটাই হচ্ছে আপনার ট্রু সেন্সে হওয়া উচিত বলে আমরা মনে করি। সো এখানে শেখ হাসিনা আর তিনি যেই আদেশের মাধ্যমে হাজার হাজার স্টুডেন্ট, সন্তান, ছেলে, মেয়ে, ভাই বোনের তাজা রক্ত কেড়ে নিলেন, এখন ওনার শাস্তি তো আমি যদি এখনো বলি, এটা তো সবার সামনেই আছে।
আমাদের তো এটা তো 1 বছর আগেকার ঘটনা, একেবারে জলজল করছে স্মৃতিপটে সবকিছু, কি ঘটেছে সবকিছু চোখের সামনে। বাবা মারা এখনো চোখের পানি শুকায় নাই। তো তাকে কি তাই বলে তো আমি এখন তাকে ধরে নিয়ে এসে ফাঁসি দিয়ে দিতে পারবো না, তাহলে সেটা আবার ফ্যাসিজম হবে। তাকে আইনের আওতায় নিয়ে এসে শুরু থেকে শেষ পর্যন্ত তার রায়টা হওয়া পর্যন্ত আমাকে সেটা করতে হবে। এই জন্য এখন যেটা করা উচিত ছিল আমি মনে করি যে এই ইন্টারিম কন্ডিশনে আমাদের আইন শৃঙ্খলা, আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে তাদেরকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হতো। তারা যেন এই ধরনের কোনো ধরনের হত্যাযজ্ঞ বা কোনো ধরনের ফোর্স যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারে, অস্থির অবস্থায় নিয়ে যেতে পারে, এই ফোর্সগুলো যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই বিষয়ে তারা ব্যবস্থা নিবে। এবং সাথে সাথে যেটা করবে যে এই যে যখনই আপনি একটা বিচারিক প্রক্রিয়া শুরু করবেন, যখন অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট মামলাটা হবে, যখন আসামিকে খুঁজে বেড়ানো হবে, তখন কিন্তু আলটিমেটলি এটা সবকিছু কিন্তু একটা লাইনে চলে আসে, নিয়মের ভেতরে চলে আসে। তখন কিন্তু হুটহাট করে কোনো ধরনের অনিয়ম করে করে নিয়ে আসা যায় না। আসলে প্র্যাকটিস গুলো তো আমাদের দেশ থেকে গত 15 বছরে হারিয়ে গেছে। আপনি দেখবেন যেখানে মিসম্যানেজমেন্ট বেশি হয় সেখানে সময় বেশি খরচ হয়, সেখানে টাকা বেশি খরচ হয়, এনার্জি বেশি খরচ হয়। কিন্তু আপনি রুটিনের মধ্যে থাকেন, রেগুলেশনস এর ভেতরে থাকেন, সবকিছু নিয়মের ভেতরে থাকলে কিন্তু সবকিছুরই সাশ্রয় হয়। সো যদি আমরা বিচারটা অ্যাপ্রোপ্রিয়েটলি স্টার্ট করতে পারতাম, এটা আরো চমৎকার ভাবে করা যেত। জি, কিন্তু মানে সেটাই, তাহলে তো সেই অনুযায়ী এখন আওয়ামী লীগের মানে দোষীদের বা যারা আসলে এনআরকি সৃষ্টি করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা আপনি বলছেন, কিন্তু আপনার যে বিশ্লেষণ সেই অনুযায়ী এখন আওয়ামী লীগের রাজনীতিতে থাকবার কথা ছিল। রাজনীতিতে থাকবে, রাজনীতি তো আসলে অনেকগুলো বিষয়, অনেকগুলো পার্ট। হ্যাঁ, আমি শুধু মিছিল মিটিং করলাম, দিস ইজ নট দ্য পলিটিক্স। আওয়ামী লীগ কি এখন নেই? আমরা কি বলতে পারবো আওয়ামী লীগ বাংলাদেশের নিশ্চিহ্ন হয়ে গেছে? নো, নট এট অল। বরং আপনি খোঁজ নিয়ে দেখবেন যে যতগুলো প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, এখানে কিন্তু কজনকে স্যাক করা হয়েছে যারা আওয়ামী লীগ রেজিমে রিক্রুটেড ছিল। কজনকে আপনি জুডিশিয়ারিতে বলেন, জুডিশিয়ারিতে যাদের রিক্রুটমেন্ট ছিল আওয়ামী লীগ রেজিমে, এদের হাতে গোনা কয়েকজনকে এখান থেকে চাকরিচ্যুত করা হয়েছে বা তাদেরকে ওখান থেকে কাউকে কাউকে ট্রান্সফার করে এখান থেকে ওখানে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগ রেজিমের সবাই কিন্তু এখনো যথাযোগ্য স্থানে বহাল আছে। এমনও হয়েছে যে আপনার একজন উপসচিব 3 মাসের মধ্যে সচিব মর্যাদা প্রাপ্ত হয়ে গেছেন। তো আপনি কি বলতে পারছেন যে তারা নেই? তারা তো আছে। তো সব জায়গাতেই আছে এবং তারা কিন্তু বসে বসে কাজও করছে সব জায়গাতে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন তাহলে এদিকে কি করা উচিত ছিল? এদিকে কিছুই করা উচিত না। এখন যেটা করা উচিত যে আমরা যদি সিস্টেমটাকে ডেভেলপ করতে পারি যে হ্যাঁ, যারা অন্যায় করেছে শাস্তি তারা পাবে। সবাই তো অন্যায় করে নাই, যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে। তখন দেখবেন যে অন্যায়ের কিন্তু ব্যারোমিটারটা কমে আসবে। তখন ঠিক আছে, শাস্তি তো পাচ্ছে, তো শাস্তির ভয়ে কিন্তু অন্যায়ের ব্যারোমিটারটা কমে আসবে। এখন আমি যদি মনে করি যে না, এখন যদি আমি বলি যে ঠিক আছে আওয়ামী লীগের তো রাজনীতি করার এখন অধিকার আছে, নো, আমি বিষয়টা সেটা না। আওয়ামী লীগের যে অধিকারটা আছে সেটা হচ্ছে যে তাদেরকে যথাযোগ্য শাস্তি দিয়ে তারা মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে বাংলাদেশে যে একটা ধ্বংসযজ্ঞ করেছে, এটা তারা বাংলাদেশকে মার্ডার করেছে, দে হ্যাভ কিল্ড দ্য কান্ট্রি। এই জায়গাটাতে তাদেরকে যথাযোগ্য শাস্তি দিয়ে তাদেরকে তাদের জায়গাটা দেখিয়ে দেওয়ার দরকার আছে, যেন ভবিষ্যতে কেউ আর এরকম করে বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যেতে না পারে। জি, এটা তো একদম স্পষ্ট যে তাদেরকে যথাযোগ্য শাস্তি দিয়ে এটা স্পষ্ট করা উচিত। কিন্তু আমি আসলে এই প্রশ্নটাই করছিলাম যে শাস্তির আগ পর্যন্ত, বিচারের আগ পর্যন্ত তাদের সাথে যা করা হচ্ছে সেটিও কি মানবাধিকার লঙ্ঘন নয়? তাদের সাথে খুব বেশি কিছু করা মানে হচ্ছে তাদের বলে তো আমি রাজনৈতিক দেখতে পাচ্ছি না। কার্যক্রম নিষিদ্ধ করে রাখা তাদেরকে যদি হয়েছে, তাদের নির্বাচন করতে দেওয়া হচ্ছে না, মানে এই যে বিষয়গুলো, এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? না, নির্বাচন করতে দেওয়া হচ্ছে না সেরকম করে নির্বাচন কমিশন এখনো কোনো কিছু বলে তাদের নাই। নিবন্ধন তবে স্থগিত তারা আছে, তাদের বলেছেন যে প্রতীক স্থগিত করে রাখা কার্যক্রম হয়েছে। যেহেতু স্থগিত আছে, নির্বাচনের কার্যক্রমের মধ্যে পড়ে। আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে কখনোই ছিলাম না। আমরা বরাবরই বলে এসেছি যে লেট দ্য পিপল ডিসাইড, পিপল অফ দ্য কান্ট্রি ডিসাইড যে কে বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না। তাদেরকে জনগণের হাতে ছেড়ে দেওয়াটাই বোধহয় বেটার ছিল বলে মনে করি। একদম খুবই যৌক্তিক, কিন্তু যখন আবার নিষিদ্ধ করা হলো তখন আপনারা সাধুবাদ জানালেন।